আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকে আমার মানে অপ্রিয় হলেও সত্য কিছু কথা বলবো। তো যাই হোক, স্কুল থেকে আসার পরে রান্না করব। তো এখানে হচ্ছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। দুপুরে রান্না প্লাস বিকালের নাস্তা, যেহেতু বাচ্চা আমার দুটাই ছোট আর অনেক কাজ থাকে। শুধু তো বাসাবাড়িতে শুধু রান্না হয় না, আরও অনেক কাজ থাকে। দেখা যায় যে করতে করতে বিকাল হয়ে যায়। তো যে কারণে আমি একবারে দুপুরে রান্না প্লাস হচ্ছে বিকালের নাস্তা করে নিব, যাতে বিকালে শুধু গরম করে সবাইকে দিতে পারি। আর এখানে আজকে একটু রোস্ট রান্না করব, যে কারণে মুরগিগুলো পরিষ্কার তো করে নিবই, কি বলছি আবোল তাবোল। মানে রোস্টের জন্য যেভাবে কাটে আর কি, ওইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমার আগে রান্নাঘর ছিল না বলতে কি, রান্নাঘরটা পরে করে নেওয়া হয়েছে। আমাদের বলতে গেলে এখানে কোনো রান্নাঘরই ছিল না আমার শ্বশুর বাড়িতে। তো আমার বড় মেয়ে যখন পেটে, তখন আমরা ঢাকা থেকে একবারেই বাড়িতে চলে আসি। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে গিয়েছিল বগুড়াতে। তো একদিক দিয়ে মনে কিন্তু অনেক খুশি ছিলাম, একদিক দিয়ে না, সম্পূর্ণই খুশি ছিলাম দুজনেই। কিন্তু বাড়িতে আসার পরে পরিস্থিতিগুলো বলতে গেলে অনেক ভয়াবহ দিন গেছে। ভয়াবহ এই কারণেই বলবো, আমার শ্বশুর অসুস্থ হওয়া, তারপরে গুরুতর অসুস্থ হওয়া, প্লাস হচ্ছে একদম শয্যাশায়ী হওয়া, শেষে মারা গেল বাবা। আমরা অনেক চেষ্টা করেছি, তো সব মিলিয়ে সবাই অনেক খারাপভাবে, আমরা শুধু যে আমি বলবো তা না, বাড়ির প্রত্যেকটা মানুষ খুব বাজেভাবে সবাই ভেঙে পড়েছিল আমার শ্বশুর মারাতে। আর তিনি খুবই ভালো মানুষ ছিল, তার সম্পর্কে আমি কিছুই বলবো না, কারণ সে আসলেই ভালো মানুষ ছিল, প্লাস আমাকে খুবই ভালোবাসতো। যে কারণে তার জন্য অনেক দোয়া, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, এতটুকুই বলবো। আর বাকি রইল বাকিদের কথা। সবাই ভালো, যে যার দিক থেকে সবাই ভালো। আমিও আমার দায়িত্ব থেকে আমি বলবো, আমি চেষ্টা করি সম্পূর্ণ পালন করার। কিন্তু তারপরেও কিছু জিনিস থাকে না, মনের মধ্যে কষ্টগুলো কিন্তু থেকেই যায়। সেই কষ্টগুলোকে যখন আপনি পারিবারিকভাবে প্রকাশ করতে যাবেন, তখন আপনাকে সবাই অ্যাটাক করবে, হেনস্থা করবে। তো যে কারণে আর কি চুপচাপ থাকা হয়, কিন্তু কিছু সময় আর কি চুপচাপ থাকাও যায় না। কেনই কথা বললাম, এটা শুধু আমার কথা না, এটা ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ের জীবনের গল্প। কেউ মানসিকভাবে টর্চার হয়, কেউ শারীরিকভাবে টর্চার হয়, কেউ দুই দিক থেকেই টর্চার হয়, কেউ এগুলো সহ্য করতে না পেরে বের হয়ে যায়। এই হলো আমাদের মেয়ে মানুষের জীবন কাহিনী। তো একটু হেসে নিলাম এই কারণে, কষ্ট নিয়ে আর কি হাসলাম কথাটা। তো এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, শুয়ে পড়বো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও নেই, যেহেতু ও কাজে বাহিরে গেছে। তো যে কারণে দুই বাচ্চা কোনোভাবেই ঘুমাচ্ছে না। কখনো এরকম হয় না, আজকেই কেন যেন দুইজন কেউই ঘুমাচ্ছে না। আর এই তো কাঁঠালের বিচি কেন যে এরকম ছাতা পড়ে গেছে আমি জানি না। রোদে দিয়েছি, তারপরেও একদম ছাতা পড়ে গেছে। আর এটা মাজতে আমার একদমই মনে নেই। তো এখন আর একটু পরে গিয়ে মেজে রেখে দিব, তাছাড়া দেখা যাবে যে তেলাপোকা টিকটিকি উঠে থাকবে। এই কারণে আর কি। আর এই তো ছোটো টেবিল, এটা আমার ঢাকায় কেনা হয়েছিল যখন আমি পড়াশোনা করেছি, আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল।
আর কচুর বইগুলো আজকেই কিনেছি। আমি জানি না কেন আমি এরকম করে দেখাচ্ছে। এই যে একটা পেঁপে কিনেছি। পেঁপেটা কিনেছি প্রথমত কিছু কথা না বললেও না, আসলে বললেও অনেকে বলবে যে এগুলো কথা কেন বলি বা এটা সেটা। দেখুন সোফার উপরে কে কাপড় ভাঁজ করে রাখে? এখানে বাচ্চার প্যান্ট আছে, সবগুলো প্যান্ট আছে। আর কিছু কাপড়, কাপড় নাই, সব এগুলো বাচ্চার। আর এই পাশে আমাদের পরার কাপড়। মানে আরও আছে, মানে যেগুলো বলতেও খারাপ লাগে যে এই যে আমাদের একটা রুম দিয়েছে, আমি বলি এখান থেকে এই যে এতটুকু রুম, মানে খুব একটা বড় না রুমটা। সবগুলো ফার্নিচারই আমার বাবার বাসায় থেকে দিছে। আর এগুলো কিন্তু সম্পূর্ণই কাঠের। এই যে এই হাতাটা নষ্ট হয়ে গেছে। অনেক শখের ফার্নিচার। যাই হোক, যেহেতু বাবার বাসায় থেকে দিছে, শখের তো হওয়াটা স্বাভাবিক। তো এখানে আমি কিছু কথা বলি, মানে কতটা মেন্টাল টর্চার করা হয়। আমাকে এক ঘরের উপরে ঘর দিবে না, আমাদের ঘর কিন্তু 4টা। সেখান থেকে কেউই থাকে না। এখন এখানে সোফা, এখানে খাট, ওখানে ড্রেসিং টেবিল, এখানে শোকেস। শোকেসকে ঘরে রাখে। যখন একটা বাসা বাড়িতে কেউ থাকে, শোকেস কিন্তু অ্যাটলিস্ট অন্য ঘরে বা অন্য জায়গায় শিফট করা হয়। এটা আমার বড় মেয়ে, এটা আমার ছোট মেয়ে। যাই হোক, ওয়ার্ড্রোব, বড় ওয়ার্ড্রোব কিনতে চেয়েছিলাম, বাট বড় ওয়ার্ড্রোব কেনা হয়নি। জায়গা নেই ঘরে, আর আমাদের এক্সট্রা কোনো ঘরও দিবে না যে যেখানে রাখবো। এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আর এই ঘরটা আমাদের। যাই হোক, অনেক কষ্টেই থাকি, যেহেতু স্পেস কিন্তু খুব বেশি না। এই যে এখানে দূরত্ব দেখায়, একটা মানুষ যদি এখানে দাঁড়ায় তাহলে আর কোনো স্পেস থাকে না। সেখানে কোনোভাবেই স্পেস থাকে না, মানে একজন দাঁড়াইলে আরেকজন কোনোভাবেই কিন্তু এখান থেকে আসতে বা যেতে পারবে না। বুঝলাম, এই এই এতটুকুতে যদি, মানে আমার বাচ্চারা খেলতেও পারে না। আমার বাচ্চার তো কয়েকদিন আগে, মানে দরজার স্পেসটা দেখায় এতটুকু। মানে আমি যদি এখানে দাঁড়াই, এই যে আমি যদি এখানে দাঁড়াই, আর জায়গা নেই, মানে এই এখান থেকে কতটা দেখা যায় এই দরজার সাথে, মানে কাঠটা লাগে আর কি। আর এটা তো এই যে ওয়ার্ড্রপ, এটার সাথে বাড়ি, তো খাই। তো বাচ্চারও অনেক প্রবলেম হয়ে যায়। যাই হোক, বাচ্চাকে না দেখায় ওইভাবে। তো এই হলো অবস্থা। মানুষ বলে না যে পরের বাড়ির মেয়েরা এসে অনেক কিছু করে, এই সেই হ্যান ত্যান, মানে শ্বশুরবাড়িকে দেখতে পারে না। আরে ভাই, দেখতে পারবে কি করে? শ্বশুরবাড়ির লোকদেরও তো পরের মেয়েকে দেখতে হবে, তাই না? শুধু তো আমরা মুখে বলি যে পরের বাড়ির মেয়ে খারাপ, এটা সেটা, কিন্তু আমরা যে বাড়িতে আসি সেই বাড়ির লোকরা কি প্রপার ভাবে ব্যবহার, মানে প্রপার বলতে কি ভালো ব্যবহার করে? এটা কি মনে হয় আপনাদের? তো যাই হোক, এই একটা ঘরে কতটা যে কষ্ট করে থাকি, কতটা যে সাফার করি, একমাত্র আমি জানি, কারণ যেহেতু আমার সংসার। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডটা অনেক ভালো। আমি তার নামে কিছু বলবো না, কারণ সেও অসহায়। এখান থেকে আমাকে দেখা যাবে না ফ্ল্যাশের কারণে। আর এখানে এই যে কী পরিমাণ ফ্যানটা এখানে রাখতে হয়, মানে সব কিছু আর কি, যেটা বলার মতো না। বলতে গেলেও খারাপ লাগে, আবার না বলেও থাকতে পারি না, এরকম অবস্থা। বাড়িটা করাটা অনেক জরুরি, বাট এখন এমন এক পরিস্থিতি, বাড়িটাও করতে দিবে না। আমি একটা কথাই বলবো, এসব মানুষকে আল্লাহ হেদায়েত দান করুন। আর কিছুই বলার নেই আমার। মানে কিছু বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, আসলে গভীরে না যায়।
মানে এতটুকুই বললাম, এই আর কি।